তানিয়া রান্নাঘরে অপেক্ষা করছিল শাশুড়ি মায়ের ডাকের। হঠাৎ তানিয়ার শাশুড়ি মা তানিয়াকে ডাক দিল। কি গো বৌমা, আর দুমুঠো ভাত নিয়ে এসে নয়নের পাতে দাও। ছেলেটার বোধহয় খুব খিদে পেয়েছে, কলেজ থেকে ফিরে দেখছো না চোখ মুখ শুকিয়ে গেছে। 2 হাতা ভাত নিয়ে এসে ওর পাতে দাও, ও একটু পেট ভরে খাক। কথাটা শুনে তানিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। গরম তেলের উপর নুন হলুদ মাখিয়ে বেগুন ছেড়ে দিলে যেভাবে ভাজি হওয়ার শব্দ হয় সেভাবেই ওর দাঁতগুলো কিটমিট আওয়াজে শব্দ হতে লাগল। যেন 2 হাতা ভাত বেশি দিতে বলে শাশুড়ি মা বিরাট অপরাধ করে ফেলেছে। কারণ এক ছেলে ওর সম্পর্কে দেওর হয়, কলেজে পড়ে, কলেজ থেকে ফিরে সে কি খাবার তারা খাবো খাবো করে সারা বাড়ি মাথায় তোলে। আর তার মা হয়েছে তেমন, ছেলের মুখে একবার খাবো কথাটা শুনলেই যেন আসমান থেকে খাদ্যদ্রব্য এনে ছেলের পাতে হাজির করে, আর ও যেন একটু বেশি খায়। এদিকে কাজকর্ম করার বেলায় অষ্টরম্ভা, কোনো কাজই তো করে না। দাদা বৌদির টাকায় বসে বসে খাওয়া ছাড়া আর কিছুই করার নেই ওর। নিজের রাগ কন্ট্রোল করে তানিয়া 1 প্লেটে করে 2 হাতা ভাত নিয়ে গিয়ে ডাইনিং টেবিলের কাছে দাঁড়ালো। তারপর বলল, আমি তো রোজ মেপে রান্না করি, বেশি বেশি ভাত চাইলে দিতে পারবো কোথা থেকে? এত বেশি ভাত খাওয়া হলে আগে থেকে জানাতে হয়। চাল দেওয়ার সময় আরেকটু বেশি দিতে হবে আমাকে। এদিকে চালের দাম তো আকাশ ছুঁয়েছে। একটা মানুষের ইনকামের উপর নির্ভর করে সংসারটা চলছে, আমাকেও তো বুঝতে হয়। বৌমার কথা শুনে মনোরমা দেবীর খুবই খারাপ লাগলো, কারণ নয়ন এখনও ছোট, রোজগার করবে কি করে? আর তাছাড়া খাবার টেবিলে বসে কেউ কি খাবারের খোঁটা দেয়? এতে তো খাবার গলা দিয়ে নামবে না। মনোরমা দেবী বৌমাকে বুঝিয়ে বললেন, বৌমা, কি হচ্ছে কি? এই কথাগুলো কি এখনই বলতে হতো? ছেলেটা সবে তো কলেজ থেকে ফিরেছে, দেখছো না ওর খিদে পেয়েছে। এই সময় যদি চালের দাম শোনাও তাহলে কি ওর খেতে ইচ্ছে করবে? আর তাছাড়া ভাত তো ও চায়নি, আমি দিতে বলেছি। নয়ন মুখটা নিচু করে ভাতের থালা নাড়াতে লাগলো। যেটুকুর খিদে ছিল সেটুকু যেন বৌদির কথা শুনে উবে গেল। এ বাড়িতে থাকতে হলে রোজগার করে খেতে হবে, এটাই নাকি নিয়ম? বৌদি আসার আগে কত কিছু খাওয়া যেত, কখনোই কেউ খাবার নিয়ে খোঁটা দিত না। হ্যাঁ, এটা ঠিক, নয়নের একটু বেশি খেতে পায়, সে অন্যদের থেকে একটু বেশি ভাত খায়। তার মানে তো এই নয় যে সব সময় তাকে ছোট করতে হবে। দাদার বিয়ে হয়েছে, তার কয়েক মাস পরে বৌদি সংসার ধরেছে, আর সংসার হাতে নেওয়ার পর যেন চালের দাম তর করে বেড়ে যাচ্ছে। নয়ন চুপচাপ শুনতে লাগলো বৌদির কথাগুলো, তবুও মুখে কোনো কথা বলল না। তা আপনার এই গুণধর ছেলেকে খাওয়ার সময় ছাড়া আর কখন সামনে পাই শুনি? সে তো সারাদিন বন্ধু বান্ধব আর কলেজ টিউশন করেই কাটিয়ে দেয়। কোন সময় বাড়ির কোন গুরুত্বপূর্ণ কাজে তাকে পাওয়া গেছে? একসময় খাবার সময়টাই গিলতে আসে, তাই তো তাকে এই টাইমেই শোনাতে হয়। আমারও কি ভালো লাগে খাবার টাইমে কাউকে চালের দাম শোনাতে? কিন্তু বাজার বর্তমান যে বেড়েছে তা তো বুঝতে হবে। আজ বাদকাল নয়নেরও বিয়ে হবে, তখন ওর সংসার চলবে কি করে? এই কথা শুনে মনোরমা দেবী বললেন, কি বলতে চাচ্ছ তুমি? নয়নের বিয়ের পর কি সংসারটা আলাদা হয়ে যাবে? এক সংসারেই তো সবাই মিলে থাকি, তোমাদের যদি চলে যায় ওরও চলে যাবে। আর ভুলে যেও না, আমি এখনো বেঁচে আছি, এই বাড়িটা দুজনেরই। সংসার ভাঙার কথা একদম যেন মুখে না আসে। এত কথার মাঝে নয়ন খাবার ছেড়ে উঠে গেল। নয়নকে উঠে যেতে দেখে তানিয়া বলল, এতগুলো খাবার না খেয়ে উঠে যাচ্ছ? খাবারটা নষ্ট হচ্ছে যে। কিনতে তো হয় না, গুরুত্ব বুঝবে কি করে? খাবারটা খেয়ে না হয় উঠে যেতে। আড়ালে চোখের জল মুছে নয়ন বলল, না বৌদি, আমার আর খিদে নেই, তাই উঠে যাচ্ছি। আর যে খাবারটা নষ্ট হলো সেটা রাস্তার কুকুরগুলোকে খাইয়ে দিও, ওরাও আমার মতো অভুক্ত থাকে, সারাদিন ওদেরকে দেখার মতো কেউ নেই। আমি তো তবু তোমার রান্না করা খাবার এতদিন পাচ্ছিলাম, ওরা তো সেটুকুও পায় না। আর শোনো, কাল থেকে আমার জন্য এ বাড়িতে রান্না করতে হবে না, আমি বাইরে খেয়ে নেব। আর যেদিন রোজগার করতে পারবো সেদিন এই বাড়িতে আমার জন্য রান্না হবে, তার আগে পর্যন্ত তোমার ছুটি। নয়নের কথা শেষ হওয়ার আগে বাড়িতে সাহেব প্রবেশ করল। সে এসে খাবার টেবিলে এতগুলো ভাত পড়ে থাকতে দেখে নয়নকে বলল, কিরে, না খেয়ে উঠে যাচ্ছিস যে? কলেজ কেমন হলো তোর? অফিস থেকে ফেরার পথে তোর এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, সে বলল সামনের মাস থেকে নাকি পরীক্ষা, তো প্রস্তুতি কেমন চলছে? দাদার কথার আর কোনো উত্তর দিল না নয়ন, শুধু চুপচাপ শুনে এগিয়ে গেল সামনের দিকে। নয়নকে চুপচাপ থাকতে দেখে সাহেব আবারও জিজ্ঞেস করল, কিরে, কিছু একটা তো জিজ্ঞেস করলাম, উত্তর দিলি না যে? খাবার টেবিল ছেড়ে উঠে যাচ্ছিস কেন? সাহেবের কথার উত্তরে তানিয়া বলল, দেখো না, ডেকে ভাত চেয়ে এখন আবার না খেয়ে উঠে যাচ্ছে। এদের কাণ্ড কারখানা আমি কিছু বুঝি না বাবু, সবসময় রাগ হয়ে থাকে। কতবার বলেছি খাবারটা খেয়ে তারপর উঠে যেতে, বলছে নাকি কুকুরগুলোকে খাইয়ে দিতে। ও কি জানে চালের দাম কত? ভুলে যেও না তানিয়া, ও আমার ছোট ভাই,
আর তাছাড়া আমি যতদিন আছি ততদিন চালের দাম জেনে ও কী করবে? ও খাবার মালিক, ও শুধু খাবে। কিন্তু ওর চোখ মুখ দেখে আমার একটু ভালো লাগছে না। তুমি কি ওকে কিছু বলেছ? কি আবার বলবে, ছেলেটা একটু ভাত চেয়েছিল আর তাকে চালের দাম শুনিয়ে রোজগার করার কথা বলে খাবার টেবিল থেকে উঠিয়েই ছাড়লো। কি এমন বেশি খায় ছেলেটা? আর তাছাড়া এই তো খাবার বয়স, আমার মতো হয়ে গেলে কি এত খাবে? যেই দেখলেন আপনার বড় ছেলে তার ছোট ভাইয়ের পক্ষ হয়ে কথা বলছে, আর অমনি আপনিও শুরু হয়ে গেলেন না? শাশুড়িগুলো এরকমই হয়, কিভাবে বৌমার নামে ছেলেকে বাজে বাজে কথা শোনাবে সেজন্য ওত পেতে বসে থাকে। আমার সঙ্গে কি হয়েছে আমাকে বুঝাতে দিন, আপনি আপনার মন গড়া গল্প অন্য কাউকে শোনাবেন। মন গড়া গল্প কোথায় বৌমা? এই তো 10 মিনিট আগেই ঘটলো সব কিছু। তুমি যা করেছো সেটাই বললাম, মিথ্যে তো একটাও বলিনি। সবার কথার মাঝখানে কথা কেটে নয়ন বলল, দাদা, আমি আজকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চাকরি না পাওয়া পর্যন্ত এ বাড়িতে আর ঢুকব না। তারপর সে কারো কথা না শুনে দরজা দিয়ে বাহির হয়ে গেল। সাহেব দুবার চেষ্টা করেও তাকে আটকাতে পারল না। আর ছেলেটাকে এতটাই দুঃখ দিয়েছ যে ছেলেটা শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে বাধ্য হল। জানি না কি সুখ পেলে। তানিয়াকে তিরস্কার করে সাহেব ঘরের দিকে চলে গেল। তারপর কেটে গেছে মাঝে 4টি মাস। হঠাৎ একদিন অফিস থেকে ফিরে সাহেব বলল, সর্বনাশ হয়ে গেছে তানিয়া, আমার অফিসে হঠাৎ লস রান করছে, তাই আমাদের মতন কয়েকজন কর্মীকে ছাঁটাই করতে হয়েছে। কাল থেকে আর আমাকে অফিসে যেতে হবে না। আমি ভাবছি এখন থেকে আমাদের সংসারটা কী করে চলবে। বিয়ে যখন করেছো তখন দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। কোনো রকম চেষ্টা চরিত্র করে দেখো, যদি কিছু করতে পারো। আর না হলে অগত আমাকে বাপের বাড়ি গিয়ে থাকতে হবে, না গিয়ে তো আর থাকতে পারি না। আমি ভাবছিলাম যদি তোমার বাপের বাড়ির পাঠানো গয়নাগুলো আমায় দিতে, তাহলে সেগুলো বন্ধক রেখে একটা ব্যবসা খোলার চেষ্টা করতাম। পরে যখন ব্যবসা দাঁড়িয়ে যেত, গয়না আবার ছাড়িয়ে তোমাকেই দিয়ে দিতাম। এ সময় যদি তুমি আমার পাশে না দাঁড়াও, তাহলে কে দাঁড়াবে? কী সব আজে বাজে বকছো? আমার গয়না আমি বন্ধক কেন দেব? তারপর যদি ব্যবসা না দাঁড়ায়, পারবে আমার গয়না করিয়ে দিতে? সাহেব কোনো উপায় না দেখে মায়ের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। মা তখন চোখের জল মুছতে মুছতে সাহেবের কাছে ফোনটা নিয়ে নয়নকে ফোন করলেন। ফোনে নয়নকে সব জানাতে নয়ন ফোনের ওপাশ থেকে উত্তর দিল, চিন্তা করো না মা, আমি বিকেলের মধ্যে পৌঁছাচ্ছি। নয়ন বাড়িতে এসে দাদার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, দাদা, 6 মাস বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। তারপর চাকরি হয়তো পাইনি। পড়াশোনার পাশাপাশি একটা গ্যারেজে কাজ করতাম। এইটুকু টাকা আমার সঞ্চয় করতে পেরেছি। তুমি বরং এটা দিয়ে নতুন করে একটা ব্যবসা শুরু করো। আর আমি জানি আমার দাদা কখনোই হারতে পারে না। আগামী 3 মাসের মধ্যে আমিও চাকরি পেয়ে যাব। তুই তোর সঞ্চয়ের সব টাকা আমাকে দিয়ে দিচ্ছিস? যে বৌদি তোকে বাড়ি থেকে বের করে দিল, তাদের সংসার বাঁচানোর জন্য নিজে এত বড় স্বার্থ ত্যাগ কেন করছিস? পাশে দাঁড়িয়েছিল তারিয়া। নয়নের মুখে কথাগুলো শুনে ওর আঁতে ভীষণ ঘা লাগল। আর মনে মনে ভাবল, সত্যিই তো, এই ছেলেটাকে একদিন খাবারের খোঁটা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। অথচ আজ সে নিজের স্বামীর বিপদের সময় সে যতটা পাশে না দাঁড়িয়েছিল, তার ভাই তার থেকে দ্বিগুণ পাশে এসে দাঁড়াল। রক্তের টান বোধ হয় একেই বলে। একবার মৃদু হেসে নয়ন বলল, ছোটবেলা থেকে তোমার কোলে মানুষ হয়েছি। তুমি আমায় কত ভালোবেসেছ, নিজে না খেয়ে আমাকে খাইয়েছ। আর আজ যখন তোমার পাশে দাঁড়ানোর সুযোগ এসেছে, তখনই তা হাতছাড়া করব কি করে? আর তাছাড়া বিপদের সময় পরিবারের পাশে না থাকলে বাইরের লোক কখনোই পাশে থাকবে না। একটা পরিবার মজবুত হয় একে অপরের ভরসায়। আর আমরা এভাবেই আমাদের পরিবারটাকে মজবুত করে রাখব। নয়নের কথাগুলো শুনে চোখ দিয়ে জল চলে এলো তানিয়ার। সে বলল, পারলে আমাকে ক্ষমা করো ভাই, আমি তোমাকে অনেক ছোট বড় কথা বলেছি। কিন্তু আজ যখন তোমাকে পরিবার নিয়ে ভাবতে দেখলাম, তখন নিজের প্রতি নিজেকেই অপরাধী লাগছে। তোমার মতন দেওর যেন প্রতিটা ঘরে থাকে।